দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে ৭০% চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী, পুরনোদের বেড়েছে আয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর, ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা উদ্বোধন। রাজধানীতে অটোরিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মিরপুরে চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের শতকরা ৭০%ই ব্যবসায়ী, জানিয়েছে টিআইবি। গত ৫ বছর উপজেলা পরিষদের পদে থাকা প্রার্থীদের আয় ১৪১ আর অস্থাবর সম্পদ ২৩২ বেড়েছে। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট হবে ২১ মে। এবার ১৬০টি উপজেলায় নির্বাচনের কথা থাকলেও ৩টি স্থগিত করা হয়েছে। বাকি ১৫৭টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৮১১ জন। নির্বাচন কমিশনে জমা দেওয়া এসব প্রার্থীর হলফনামার তথ্য উপাত্ত তুলে ধরতে রবিবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিষ্ঠানটির বিশ্লেষণে দেখা যায়, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় এবার ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা বেড়েছে শতকরা ৮%। আর গত নির্বাচনে জয়ী চেয়ারম্যানদের ৫ বছরে আয় বেড়েছে ১৪৮%। অস্থাবর সম্পদ বেড়েছে ২৩১%। ভাইস চেয়ারম্যানদের আয় বেড়েছে ১৯৬ অস্থাবর সম্পদ ৩৮৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের আয় বেড়েছে ১৫৬। অস্থাবর সম্পদ বেড়েছে ১২৫। যে তথ্য দেয়া হয়েছে হলফনামায়, সেটির আমরা সবসময় মনে করি যে পর্যাপ্ততা এবং গভীরতা, যথার্থতা নিয়ে প্রশ্ন আছে। তারপরও যে চিত্র আমরা দেখেছি, এটা সম্পদ বৃদ্ধির মানদণ্ড যদি বিচার করি, একটা মাপকাঠি হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে সেটা যেটা দেখা যাচ্ছে যে জনপ্রতিনিধিদের অবস্থান তাকে নিজেদের সম্পদ বিকাশের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। সেটারই তথ্য আমাদের কাছে আছে। টিআইবি জানায়, দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের ১৭ জন সংসদ সদস্য ও মন্ত্রীদের স্বজন। দলের একচ্ছত্র প্রাধান্যের যে রাজনীতি, সেটা স্থানীয় পর্যায়ে গভীরতর রূপ লাভ করছে। ক্ষমতা এবং আয় ও সম্পদের বিকাশকে কেন্দ্র করে নির্বাচনী ধারা যেটা আছে, সেটি প্রকটতর হচ্ছে। এখানে রাজনৈতিক আদর্শ, এমনকি দলীয় আনুগত্য বা দলীয় আদর্শ বা দলীয় শৃঙ্খলা, সেটার কোনো বাস্তব উপস্থিতি ক্রমাগতই কমে আসছে। টিআইবির নির্বাহী পরিচালক অভিযোগ করেন, প্রার্থীদের হলফনামায় কোনো অসামঞ্জস্য দেখলে নির্বাচন কমিশন, এনবিআর ও দুদকের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু তারা নির্বিকার। যে ডাটাগুলো আছে, মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। সেই ডাটার উপর দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে। এই ধাপে ১৫৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামী মঙ্গলবার। শেষ মুহূর্তের প্রচারের সুযোগ কাজে লাগাতে সক্রিয় রয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তবে প্রচার ঘিরে এরই মধ্যে বিভিন্ন জায়গায় সংঘাত, হুমকি, আচরণবিধি লঙ্ঘন ও সংসদ সদস্যদের প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে। বিএনপি সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকারের এই নির্বাচনও বর্জন করছে। নির্বাচন কমিশন জানায়, দ্বিতীয় ধাপের নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনী মাঠে রয়েছেন একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ২৩ মে পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। শিল্পায়নকে পরিবেশ বান্ধব করতে শিল্প কারখানা নির্মাণে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনকালে দেয়া প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৩ বিজয়ী ৭ জন ক্ষুদ্র ও মাঝারি এবং স্টার্ট আপ উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিশ্ব অর্থনীতির মন্দাভাবে মূল্যস্ফীতি না ঘটলে দেশের আরও উন্নতি করা যেত বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। কারো কাছে ভিক্ষা করে বাংলাদেশের মানুষ চলবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। আমরা সম্মান নিয়ে চলতে চাই। তা আমি বিশ্বাস করি যে মানুষের কর্মক্ষমতা, মানুষের উদ্যম, মানুষকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাই সোনার মানুষগুলিই তো উপযুক্ত হবে এবং আমাদের সোনার বাংলা গড়ে তুলবেন। রাজধানীতে অটোরিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন চালকরা।
সকাল 10:30টার দিকে মিরপুর এলাকায় রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে মিরপুর 1 নম্বরের সনি সিনেমা হলের সামনে অবস্থান নেন তারা। এর আগে ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটর চালিত রিকশা বা ভ্যান এবং লক্কর ঝক্কর মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। আশি 80,000 টাকা কিস্তি তুললে গাড়ি কিনছি, তখন গাড়ি বন্ধ হয়েছে। হঠাৎ করে আমরা কেউ যাবো, আমার কালকে কিস্তি আছে, কালকে কিস্তি নিয়ে দিলে আমি কি করুম? বেড়ারা তো ঠিকই ফোন দিয়ে দিব বাসায় এসে ওর কিস্তির লেগে, তখন আমরা কি করুম? 6 মাস কি 1 বছর সময় দিলাম, সময়ের ভিতরে তোমরা যে কোনো পরিকল্পনা ব্যবস্থা করো, তাহলে আমরা সময় দিয়ে হঠাৎ করে বন্ধ করে সামনে একটা কুরবানি ঈদ। রাজধানীর মিরপুর এলাকা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আসিফ জামান। আসিফ, বিক্ষোভ কি এখনো চলছে? সেখানকার এখনকার পরিস্থিতি কি? এই মুহূর্তে মূলত বিক্ষোভ কিছুটা স্থিমিত হয়েছে। তবে আপনাকে যেটা জানিয়ে রাখি যে মূলত সকাল থেকে যে 10:30 থেকে রিক্সা শ্রমিকরা এই রাস্তা অবরোধ করে, মূলত তারা মিরপুর পল্লবীর যে সড়কটি রয়েছে সেটি শুরুতে অবরুদ্ধ করার পরে তারা মিরপুর 10 নম্বর গোল চত্বরে অবস্থান নেয়। এরপরেই মূলত এখানে দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আপনি জানেন যে মিরপুর গোল চত্বরটি আসলে ঢাকা শহরের জন্য অন্যতম একটি সড়ক ব্যবস্থা, কারণ এর ফলে মিরপুরের আশপাশের সবগুলো সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। মিরপুর 14, মিরপুর 12 এবং শেওড়াপাড়া কাজীপাড়ার যে সড়কটি রয়েছে, একই সঙ্গে মিরপুর 1-2 যে সড়কটি রয়েছে সে সড়কও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তৎক্ষণাৎভাবে পুলিশ এসে এখানে অবস্থান নিলেও মূলত শ্রমিকদের সঙ্গে তারা কোনো ধরনের দ্বন্দ্বে জড়ায়নি। তবে এর পরবর্তীতে এই স্থানীয় যিনি সংসদ সদস্য রয়েছেন ইলিয়াস মোল্লা, তিনি এই জায়গাতে এসে কিছু সময় আগে শ্রমিকদেরকে শান্ত করার চেষ্টা করেন এবং শ্রমিকদের কাছ থেকে তিনি আরও 2-3 দিনের সময় চেয়ে নেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে তার উপস্থিতিতেই আসলে গাড়ি চলাচল শুরু করার নির্দেশ তিনি দিলে পারে। সে সময় শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সেই মুহূর্তে পুলিশ মূলত শ্রমিকদেরকে ধাওয়া করলে শ্রমিকরা পাল্টা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং এই সময় বেশ কিছু গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আপনি দেখতে পাচ্ছেন যে মিরপুরের এই সড়কটিতে বিভিন্ন জায়গায় ইটের টুকরো পড়ে আছে, লাঠি সোটার খণ্ড বিশেষও পড়ে আছে এবং একই সঙ্গে বিভিন্ন গাড়ির কাঁচ ভাঙার অংশও কিন্তু পড়ে রয়েছে। মূলত এ থেকে আপনি বুঝতে পারছেন যে এই সংঘর্ষটি বেশ ব্যাপক আকারে হয়েছিল এবং এক পর্যায়ে আমরা পুলিশ বক্সের আশপাশে অবরুদ্ধ হয়ে পড়ি। ইট পাটকেল নিক্ষেপের সময়টিতে আসলে পুলিশ নিজেদের এবং একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের রক্ষার জন্য তারা একটি ঢাল তৈরি করে প্রাথমিক অবস্থা সামাল দেন এবং পরবর্তীতে পুলিশের জল কামান নিয়ে তারা মূলত বিক্ষুব্ধ শ্রমিকদেরকে বিভিন্ন অলিতে গলিতে ধাওয়া করে সেখানে ঢুকিয়ে দেন এবং তারপরে মূলত এই সড়কটি কিছুটা ফাঁকা হয়। আপনি দেখতে পাচ্ছেন যে তীব্র ভোগান্তির পরে আপনি এই যে সাধারণ মানুষ যারা ছিলেন তারা মূলত দীর্ঘ সময় আটকে থাকার পরে এখন তারা মূলত নিজ নিজ গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন। এছাড়াও এই আশপাশের যত স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছে আমরা তাদেরকেও দেখেছি চরম ভোগান্তিতে পড়তে এবং সেই ভোগান্তি এবং এক পর্যায়ে সে এখানে সংঘর্ষ শুরু হলে আতঙ্ক মূলত তাদেরকে গ্রাস করে ফেলে এবং সে সময় দিক বিদিক সাধারণ মানুষের ছুটোছুটি শুরু করে দেয়। একই সঙ্গে যে সকল এই সড়কে যে সকল গাড়ি চলাচল করে সেই গাড়িগুলো চালকেরাও আতঙ্কিত হয়ে যায় এবং বেশ কিছু গাড়ি ভাঙচুরের কারণে তারাও মূলত বিভিন্ন দিকে নিয়ে ছোটাছুটি শুরু করেন। তবে পরবর্তীতে কিন্তু সরকার দলীয় যারা সমর্থক রয়েছেন এবং বিশেষ করে ইলিয়াস মোল্লার যারা অনুসারী রয়েছেন তারা এসে পুলিশের সঙ্গে যোগ দিয়ে এখান থেকে রিক্সা শ্রমিকদেরকে ধাওয়া করে সরিয়ে নেওয়ার পরে এই সড়কটি আপাতত যান চলাচল শুরু হয়েছে। তবে শ্রমিকরা এখন বিক্ষুব্ধ অবস্থায় বিভিন্ন জায়গাতে চলে যাওয়ার কারণে তারাও বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যে কারণে এই মুহূর্তে আসলে সংঘর্ষ আর চলছে না। সহকর্মী আসিফ জামান মিরপুর থেকে জানাচ্ছিলেন ব্যাটারি চালিত রিক্সা চালকদের আন্দোলনের খবর। মেট্রো রেলের ভাড়ার উপর জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট নেওয়ার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে ওবায়দুল কাদের জানান, মেট্রো রেলের ওপর এনবিআর এর 15% কর ঘোষণা ভুল সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন। দেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে তখন রাজধানীতে লক্কর ছক্কর বাসগুলো লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় বলেও মন্তব্য করেন তিনি। 15%
ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন, এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। গত 40 বছরে ঢাকা দক্ষিণে যে উন্নয়ন হয়নি, গত 4 বছরে তা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের 4 বছর পূর্তি উপলক্ষে সকালে গুলিস্তানের নগর ভবনে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকা দক্ষিণের মেয়র। ঈদের পর পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরাতে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়ে মেয়র তাপস বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতেও নিয়মিত অভিযান চলছে। 30 জুনের পর ঢাকা দক্ষিণে আর রাস্তা খনন করতে দেয়া হবে না বলেও জানান তিনি। 40 বছরের কাজ আমরা 4 বছরে সম্পন্ন করে দেখিয়েছি। থেকে 2000 থেকে 2020 সাল পর্যন্ত কেউ এই কর্মপরিকল্পনা নেয় নাই, চিন্তাও করতে পারে নাই। আমরা কোনো পুরনো বাস দিয়ে আমরা ঢাকা শহরে আর ঢাকা নগর পরিবহন আমরা চালু করব না। আমাদেরকে নতুন বাস দিতে হবে। নতুন বাস দিতে হলে এখন বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আমরা সেভাবে নতুন বিনিয়োগকারী পাচ্ছি না। ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে যে কোনো নির্বাচনে যাওয়ার অর্থ গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া, এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সারা দেশে আমাদের নেতাকর্মীরা ভোট বর্জনের জন্য তারা লিফলেট বিতরণ করছে, মানুষকে তারা আহ্বান জানাচ্ছে এবং আমাদের একবারে দৃঢ় বিশ্বাস যে প্রথম ফেজের যে নির্বাচন, সেই নির্বাচন আমাদের আহ্বান যেমন জনগণ সাড়া দিয়েছে এবং ভোট বর্জন যেমন সফল হয়েছে, দ্বিতীয় ধাপেরটাও তাই হবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সকালে ঢাকার মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন আব্দুল গাফফার চৌধুরীর স্মৃতি সংসদ। সংগঠনের আহ্বায়ক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক ও সদস্য সচিব সৈয়দ সামাদুল হক সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। 2022 সালের 19 মে লন্ডনে সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর জীবনাবসান হয়। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়নে যুক্ত সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে হারপিক। সম্প্রতি রাজধানীর গুলশানে রেকিট বেনকিজার বাংলাদেশের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সাজেদা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ উপদেষ্টা ফজলুল হক, সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম, জনপ্রিয় অভিনয় শিল্পী ও হারপিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নুসরাত ইমরোজ তিশা ছাড়াও আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী 1000 স্যানিটেশন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য বীমা ও স্বাস্থ্যবিধির সচেতনতায় কাজ করবে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন। খেলার খবর। যথাসময়ে মাঠে গড়াতে পারে বাংলাদেশ যুক্তরাষ্ট্র 3 ম্যাচের টি20 সিরিজ। ঝড়ের কারণে স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হলেও ম্যাচের আগে মাঠ প্রস্তুতের ব্যাপারে আশাবাদী বিসিবি। এই সিরিজ সামনে রেখে শনিবার অনুশীলন করে বাংলাদেশ দল। প্রেরি ভিউ স্টেডিয়ামে অবস্থিত ড্রেসিং রুম, খেলোয়াড়দের ডাগআউট, ভিআইপি টেন্ট, সাইড স্ক্রিন সহ মাঠের সব স্থাপনা অস্থায়ী হওয়ায় সবই ঝড়ের কবলে বিধ্বস্ত হয়। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটোল টাটার সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে 70% চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী, পুরনোদের বেড়েছে আয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর, ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা উদ্বোধন। রাজধানীতে অটোরিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মিরপুরে চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।